নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আন্তরিকভাবে আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদের বাংলা বিষয়ের পাঠ্য প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটি। নিরুদ্দেশ গল্প আমরা আজকে শব্দার্থ সহ প্রতিটি লাইনের বিস্তারিত যে গল্পকারের ভাবনা তা জানবো এবং সবশেষে এই গল্প থেকে কী ধরনের বড় প্রশ্ন আসবে তোমাদের জানিয়ে দেয়া হবে। সেই সাথে পাঠের সঙ্গে এই গল্প থেকে কোন প্রশ্নগুলো এমসিকিউ বা এসিকিউ আসার সম্ভাবনা রয়েছে তাও আমরা জেনে নেব। এই সম্পূর্ণ নিরুদ্দেশ গল্পটি আমরা দুটো ভাগে বিভক্ত করে জানব। সাজেশানটি অর্থাৎ এই গল্পের বড় প্রশ্নের সাজেশানটি শেষ পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বতে থাকছে। তাহলে চলো আমরা গল্পটি সম্পর্কে জেনে ফেলি। মূল গল্পতে যাওয়ার পূর্বে তোমাদের এই গল্প সম্পর্কে ছোট্ট করে জানিয়ে দেব যে শীতের এক বাদলার দিনে বা বৃষ্টির দিনে গল্পকথকের বাড়িতে উপস্থিত হয় তারই বন্ধু সোমেশ। সোমেশকে গল্পকথক খবরের কাগজে প্রকাশিত ছাত্রছাত্রী নিরুদ্দেশের বিজ্ঞাপন সম্পর্কে জানায় যে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের একই কাহিনী বা একটি কাহিনীর উপর নির্ভর করে গড়ে ওঠে। যদিও সেই কাহিনীর কর্ণপাত করেনি গল্পকথকের বন্ধু সোমেশ। এরপর সোমেশ একটি বেদনাদায়ক বা ট্র্যাজেডিপূর্ণ এক নিরুদ্দেশের কাহিনী শোনায় গল্পকথককে এবং আমরা গল্পের শেষ পরিসমাপ্তিতে জানতে পারব যে গল্পকথককে তার বন্ধু সোমেশ যে গল্পটি শুনিয়েছিল শোভন নামে এক নিরুদ্দিষ্ট ছেলের কাহিনী, আসলে সেই শোভনই ছিল সোমেশ অর্থাৎ গল্পকথকের বন্ধু। এই রকম কাহিনীর পটভূমিতে বা এই রকম কাহিনীর বিষয় নিয়ে গড়ে উঠেছে নিরুদ্দেশ গল্পটি। আমরা মূল গল্পতে আসব। দিনটা ভারী বৃষ্টি। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। বৃষ্টির দিনে এবং সেটা শীতকাল, তাই এই অস্বস্তিকর পরিবেশে গল্পকথকের বাড়িতে উপস্থিত হয় তারই বন্ধু সোমেশ এবং তাকে পেয়ে একাকিত্ব থেকে বেঁচে যান যেন গল্পকথক এবং সারাটা দুপুর তাকে নিয়েই কাটিয়ে ফেলেন। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? অবাক হওয়ার বিষয় বা ঘটনা ঘটেছে। এটি 1 নাম্বার এমসিকিউ থাকতে পারে বা এসিকিউ। একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি? আজকের কাগজে একসঙ্গে 7 সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো বিজ্ঞপ্তি বা প্রচার মাধ্যম। সেটা সংবাদপত্রে বিজ্ঞপ্তি বা প্রচার মাধ্যমের মধ্য দিয়ে কোনো বিষয়কে সকলের কাছে তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে নিরুদ্দেশ অর্থাৎ যার কোনো খোঁজ নেই বা যে নিখোঁজ, সেই রকম বিজ্ঞাপন বের হয়েছিল খবরের কাগজে 7 সাতটা। এটাই ছিল একটি আশ্চর্য বা অবাক হওয়ার বিষয়। সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করিল না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসাড়তা যেন আমাদের মনের উপর চাপিয়া ধরিয়াছে। অকাল বাদলার শীতের দিনে এই দুপুরবেলা এই রকম পরিবেশের চারিদিক নিস্তব্ধ নিশ্চল হয়েছে। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। অর্থাৎ গল্পকথক এই অস্বস্তিকর পরিবেশে স্তব্ধতা ভাঙার জন্য তিনি নিজেই বললেন, নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমনটি প্রায় ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি। এখানে গল্পকথক তার বন্ধু সোমেশকে জানায় যে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো সংবাদপত্রে প্রকাশ হলেও এর পেছনে প্রায় একই রকম কাহিনী রয়েছে। তিনি বললেন যে থিয়েটার দেখে অর্থাৎ নাটক দেখে ছেলে বাড়ি ফিরে এইরকম কিছুদিন ঘটছে। তাই খেতে বসবার সময় বাবা খোঁজ করেন ছেলের এবং তাকে না পেয়ে
তার মাকে কিছু কথা শুনিয়ে দেন। লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন। পুঁজি বলতে সঞ্চয় এবং পেড়াপিড়ি বলতে ছেলে অধিকভাবে অনুরোধ করেছিল মাকে, সেই কারণে ওই থিয়েটার দেখার জন্য বা নাটক দেখার জন্য ছেলেকে মা টাকা দিয়েছিলেন। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, আর বারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা। খোলামকুচি হলো মাটির হাঁড়ি কলসি ইত্যাদি ভেঙে টুকরো টুকরো হলে সেইটি বা সেই টুকরোকে বলা হচ্ছে খোলামকুচি। এক্ষেত্রে ছেলের বাবার অর্থ বা টাকা খরচ করাকে খোলামকুচির সঙ্গে তুলনা করা হয়েছে। তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন, দূর করে দেব, এবার দূর করে দেব। এইভাবে বাবা ছেলের এই কাণ্ডতে বা দেরি করে বাড়ি ফেরায় মাকে নানাভাবে এইসব কথা শোনায়। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, অর্থাৎ বাবার এই আস্ফালন বা রাগে এইরকম কথাবার্তার মধ্যে। কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ। এইরকম বাবা যখন মাকে নানা ধরনের কথাগুলো শোনায়, ঠিক সেই সময় ছেলেটি বা গুণধর পুত্রের বাড়িতে এলো। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারে না, নিজের কাছে মান রাখবার জন্যেও কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। অতএব বাবা ছেলেকে কিছু কথা শুনিয়ে দেয়। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলে আমার দরকার নেই, বেরিয়ে যা। এইভাবে ছেলে এবং বাবার মধ্যে নানা কথাবার্তা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। অতএব এই ক্ষেত্রে ছেলে আর কিছুই করুক না করুক, সে ভালো রেজাল্ট করুক না করুক, বাবা যখনই বললেন বেরিয়ে যা, তখনই সেই ছেলেটি পিতৃদেব অর্থাৎ পিতার আদেশ সঙ্গে সঙ্গেই যেন মাথা পেতে নেয় বা এটাকে মেনে নিতে সে প্রস্তুত হয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। মা সব কিছু বিষয়টিকে একটু সমস্যা মেটানোর চেষ্টা করেন। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন, অর্থাৎ মারতে উদ্যত হন। তোমার আস্কারাতেই তো উচ্ছন্নে গেছে, উচ্ছন্নে বলতে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ মার প্রশ্রয়ে ছেলেটি এইরকম হয়ে গেছে বলে বাবা মনে করেন। মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে। মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। অতএব এক্ষেত্রে ছেলে যখন বাড়ি থেকে বিদায় নেয় বা নিরুদ্দেশ হয়ে পড়ে, তখন পরিবারে এক বিপদ বা ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়। সেটা কি না, মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি, অর্থাৎ মা কিছুই খায়নি বা অভুক্ত থেকে যান। আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না। বাবার হয়তো রাত্রে ঘুম হয়নি। আসলে স্নেহ বা মায়া এগুলো এমনভাবে রয়েছে, বাবা যতই ছেলের উপর বিরক্তি হোক, তো সে রাত্রে যেমন ঘুমোতে পারেনি, ছেলে নিরুদ্দেশে যাওয়ায় মাও সারা রাত কিছুই খাবেন না এমনভাবে পণ করেছেন। কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? আসলে এক্ষেত্রে বাবা তাকে বকাবকি করায় ছেলেটি নিরুদ্দেশ হয়েছিল, তাই সে কথা সে মুখে প্রকাশ করতে পারেনি। কিন্তু পিতৃস্নেহ জন্য সে রাত্রে ঘুমোতেও পারেনি। গৃহিণীকে ধমক দিয়ে বললেন, মিছিমিছি প্যান প্যান করো না। প্যান প্যান অর্থাৎ কান্নার সাথে যেন ঘ্যান ঘ্যান করা বা ছেলেকে ফিরিয়ে দাও বা ছেলেকে নিয়ে আসো ইত্যাদি, অমন ছেলে যাওয়াই ভালো। মিছিমিছি প্যান প্যান করো না, এই লাইনটি তুলে ছোট প্রশ্ন হতে পারে। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিঁচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম, এবেলাই দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? বাবা ছেলেটির মাকে বোঝায় যে ও ছেলে একটু পরেই ফিরে আসবে, কারণ এইভাবে খাওয়া অন্য কোথায়ও খেতে পাবে। মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, অর্থাৎ খুব কান্নাকাটি করে, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয়। এখানে মাতৃস্নেহ, ছেলেটি কি করবে তাই নিয়ে নানাভাবে চিন্তা ভাবনা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অর্থাৎ সুন্দরভাবে খুব ভালোভাবে রয়েছে বন্ধুর বাড়িতে, অসুবিধা হলেই এসে দেখা দেবে।
ও যখনই অসুবিধা হবে তখনই বাড়িতে এসে উপস্থিত হবে। মার কান্না তবু থামে না। কীরকম অভিমানী জানো তো? মা ছেলের হয়ে নানাভাবে বাবাকে বলে যে ও ছেলে আর যাই করুক, ওর মধ্যে রয়েছে অভিমানী বিষয়, ওর মনের মধ্যে যেন লুকিয়ে রয়েছে, তাই ও কোনোভাবেই আর বাড়ি আসবে না। বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর, ছেলে ফেরেনি। মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন, অর্থাৎ পণ হলো প্রতিজ্ঞা। মা ছেলে না ফিরে এলে বিছানা থেকে উঠবেন না বলে এমন ভেবেছেন। এই নিয়ে বাড়িতে নানা অশান্তি। না আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো। বনবাস অর্থাৎ বনে গিয়ে বাস। এখানে পারিবারিক নানা অশান্তি। ছেলে কোথায় চলে গেছে, মা বিছানা থেকে উঠছে না, কিছু খাচ্ছে না, এই নিয়ে বাবার মনে নানাভাবে অশান্তির সৃষ্টি হয়েছে এবং সেই জন্য বলছেন যে এই অশান্তির চেয়ে বনবাস ভালো। এই লাইনটি তুলে 3 নাম্বার বা 1 নাম্বার হতে পারে বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। আসলে যেহেতু মা খুব চিন্তিত এবং মা শয্যাশায়ী, তাই সেই মাকে তার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য বাবা বাধ্য হয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার জন্য বের হয়ে যান। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। আসলে কোনো দিনই এইরকম পরিস্থিতির মধ্যে পড়েননি এখানে নিরুদ্দিষ্ট ছেলেটির পিতা, তাই তিনি খবরের কাগজে প্রথম গিয়েছেন, তাই অফিসের ব্যাপারটা বড় জটিল লাগে তার। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে, বিমূঢ় মানে হতবুদ্ধি বা কী করা উচিত কিছুই না ভেবে একদিকের অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? এখানে নিরুদ্দিষ্ট ছেলেটির পিতাকে ওই নিরীহ চেহারা ভদ্রলোক ব্যঙ্গ বা ঠাট্টা করেন যে আমরা যে এই খবরের কাগজে নানা খবর বা সংবাদ বার করছি সেগুলো কি খবর হিসেবে পছন্দ নয়? আমরা কি রামযাত্রা অর্থাৎ রামায়ণের কাহিনী নিয়ে যে যাত্রা লেখা হয় বা মঞ্চস্থ হয় সেগুলো নিয়ে আমরা সংবাদ বের করছি? বাবা একটু হতভম্ব হয়ে এবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, রূঢ় বলতে কর্কশ, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। আসলে এখানে নিরীহ চেহারার খবরের কাগজের লোকটি এখানে নানাভাবে তাকে ব্যঙ্গ করলে, অর্থাৎ ছেলেটির পিতাটিকে এখানে আর একটি সংবাদপত্রের কর্মচারী বা ভদ্রলোক তিনি সহানুভূতির সঙ্গে বললেন, এইসব আমাদের সংবাদপত্রে এসেছেন, এই রকম ব্যবহার করা উচিত নয়, ভদ্র ব্যবহার করুন। ভদ্রলোক কি বলতে চান শোনো। বাবা এবার চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন আমি আগেই তোমাদের বলেছি, বিজ্ঞপ্তি বা প্রচার করার জন্য সংবাদপত্রে কিছু প্রকাশ করা, যার মধ্য দিয়ে অন্যান্য লোকেরা সেই বিষয়টি জেনে নেবে। বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন? কতটা প্রেস দরকার, অর্থাৎ স্থান বা কতটা জায়গা দরকার, কপি এনেছেন, এখানে কিছু লিখে এনেছেন? বাবা আবার বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। অতএব এখানে ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে এবং সে যেন ফিরে আসে, এই বিষয়টি সংবাদপত্রে ছেলেটির পিতা প্রকাশ করতে চান বা তিনি এটাই জানাতে চান। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের ওপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ কি দেবেন? চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? আসলে এইখানে খবরের কাগজের কর্মচারী বা লোকেরা জানতেন যে তাদের এরকম অজস্র নিরুদ্দেশের বিজ্ঞাপন আসে, তাই তারা বললেন যে আপনি সেই বিষয়ে অর্থাৎ নিরুদ্দেশের বিষয়ে যে বিজ্ঞাপন দেবেন, শুধু চেহারার বর্ণনা দেবেন না ফিরে আসার অনুরোধ? দুটোই তারা উপায় বললেন। চেহারার বর্ণনা অর্থাৎ ছেলেটি দেখতে কেমন বা কী সে পোশাক পরে গিয়েছিল যখন নিরুদ্দেশ হয়, আবার না হয় ফিরে আসার অনুরোধ, তাকে
অনুরোধ করা হবে যে তুমি তোমার বাড়িতে ফিরে আসো। বাবা যেন এতক্ষণ কুল পেয়ে বলেন, অর্থাৎ এখানে উপায় পেয়ে যেন তিনি বলেন, বা এখানে তিনি যেন একটি পথ পেয়ে বলেন, আজ্ঞে হ্যাঁ, ফিরে আসার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। তো মা, ছেলে যেহেতু বাড়িতে ছিল না তাই কান্নাকাটি করছে। বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলে, নিন, লিখে দিন। লিখে বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়াপরবশ হয়ে বলেন, আচ্ছা, আমরা লিখে দেবক্ষণ, আপনি শুধু নামটামগুলো লিখে যান। আসলে বাবা এই রকম বিজ্ঞাপন বা ফিরে আসার অনুরোধ কখনোই তিনি এরকম পরিস্থিতির শিকার হয়নি। তাই যখনই বললেন খবরের কাগজের লোকটি যে আপনি লিখে দিয়ে যান, তখনই তিনি একটু বিপদগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তে খবরের কাগজের লোকটি জানায় যে আমরা লিখে দেব, আপনি নামগুলো লিখে দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেননি ইত্যাদি তিনি অনুরোধ করেন পত্রিকার কর্মচারীদের বা লোকটিকে। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আসলে এই খবরের কাগজের লোকেরা বিষয়টিকে খুব সুন্দরভাবে এমনভাবে লিখে দেবে, সেই বিষয়টি বা সেই বিজ্ঞপ্তিটি ছেলেটি পড়লে অবশ্যই ফিরে আসবে ইত্যাদি তাদের অর্থাৎ সংবাদপত্রের লোকেদের অজস্র অভিজ্ঞতা রয়েছে। যাই হোক, আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন। এখানে বাবা খুব নিশ্চিন্ত হয়ে জানেন যে তাহলে ছেলে ফিরে আসবে। কিন্তু অশ্রুসজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। এই লাইন তুলে 3 বা 1 নম্বর প্রশ্ন হতে পারে যে অশ্রুসজল বিজ্ঞাপন বার হওয়ার আগেই ছেলে ঘরে এসে হাজির। যাই হোক, অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না। অনুতপ্ত বলতে অপরাধ বোধের জন্য ছেলেটি বাড়ি ফিরে এসেছে এমন নয়। আসলে এখানে গল্পকথক তার প্রিয় বন্ধু সোমেশকে যে জানায় যে বিজ্ঞাপন যে দিয়ে এসেছেন বাবা, সেই বিজ্ঞাপন খবরের কাগজে বের হওয়ার আগেই ছেলেটি বাড়ি ফিরে উপস্থিত হয় এবং সে এসে জানায় যে সে এসেছে কেবলমাত্র যে অনুতপ্ত হয়েছে, তার ভুল হয়েছে এমন নয়, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাওয়া গোটাকতক বই নিয়ে যেতে এসেছে। এবার মার ক্রুদ্ধ স্বর শোনা যায়। মা রাগান্বিত হয়ে বলেন, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার, তুই তো হয়েছিস কুলাঙ্গার। যে কর্মের জন্য নিজের বংশের সম্মান নষ্ট করে তাকে কুলাঙ্গার বলা হয়। এখানে ছেলেটিকে তার মা নানাভাবে বললেন, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস, অর্থাৎ মুসলিম সাধক। কাল সারা রাত 2 চোখের পাতা এক করেননি, তা জানিস। এখানে ছেলেটিকে তার মা বলেন যে তোর পিতা বা তোমার পিতা বা বাবা তোমার চিন্তায় কাল সারা রাত ঘুমোতে পারেননি। ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়, উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ, আর বকাবকি কেন, যা হবার হয়ে গেছে, ছেলে বাড়ি ফিরে এসেছে, আর ওকে বকাবকি করো না ইত্যাদি বাবা তার মাকে জানায়। মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই লাইনটি তুলে বড় প্রশ্ন বা 5 নম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি তোমাদের সাজেশান অংশেও জানিয়ে দেব। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে, এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না, একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। তো এক্ষেত্রে গল্পকথক খবরের কাগজে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে তার বন্ধু এখানে সোমেশকে যে কাহিনী জানিয়েছেন বা অধিকাংশ নিরুদ্দেশে বিজ্ঞাপনে যে ইতিহাস শুনিয়েছেন, এই কাহিনীটি যেন তার বন্ধু সোমেশ মনোযোগ আকারে যেন শুনছিল না তার মনে হলো। এমনকি এই পরিবেশে অর্থাৎ এই বৃষ্টির দিনে সে সিগারেট তার শেষ হলেও সে যেন একবারও একটু নড়িয়া চড়িয়া বসতেও তাকে দেখেনি, এইরকম যেন একটি সে চিন্তিত ছিল। তখনই গল্পকথক একটু বিরক্ত স্বরেই বলিলাম। গল্পকথক তার বন্ধুকে বলল, কি হয়েছে তোমার বলো তো। মিছিমিছি আমি একলা বুকে মরছে, অতএব আমি একলা তোমাকে কিছু বলছি বা
অধিকাংশ নিরুদ্দেশে বিজ্ঞাপনের যে কাহিনী বা ইতিহাস হয় সেগুলো আমি তোমাকে জানাচ্ছি, তুমি কিছুই উত্তরও দিচ্ছ না, কিছুই বলছো না ইত্যাদি। সে কথায় কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। ট্র্যাজেডি শব্দের অর্থ বেদনাদায়ক বা ব্যক্তিগত দুঃখ বেদনা। আসলে তিনি বললেন যে গল্পকথক যে নিরুদ্দেশে বিজ্ঞাপন শুনিয়েছেন বা জানিয়েছেন, সোমেশের কাছে এর থেকেও আরও ট্র্যাজেডিপূর্ণ, অতএব বেদনাদায়ক, পরিণতিদায়ক এক পরিস্থিতির শিকার হয়েছিল এক নিরুদ্দিষ্ট ছেলে। তার কাহিনী তার জানা আছে। তাই বললেন এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকারের বেদনাদায়ক কাহিনী বা ইতিহাস লুকিয়ে আছে, তা তার জানা আছে। গল্পকথক তখন তার বন্ধুকে জানায়, এই যে বিজ্ঞাপনের পেছনে সত্যকার ট্র্যাজেডি আছে সেটা গল্পকথক অস্বীকার করে না। অনেক সময় দেখা যায় কোনো ছেলে নিরুদ্দেশ হলে আর ফেরে না। সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। এখানে সোমেশ অর্থাৎ গল্পকথকের বন্ধু গল্পকথককে জানিয়েছিল যে যে ছেলে বাড়ি ফিরে না এমন নয়, বাড়ি ফিরে আসে, কিন্তু ফিরে আসার যে এক চরম পরিণতি বা বেদনাদায়ক ট্র্যাজেডিপূর্ণ দিক তার জানা আছে। আমি উৎসুকভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম, তার মানে? শোনো বলছি। এইবার গল্পকথককে সোমেশ অর্থাৎ তার বন্ধু একটি তার যে জানা বেদনাদায়ক পরিণতি অর্থাৎ নিরুদ্দিষ্ট ছেলেটি যখন বাড়ি ফিরে আসবে তারই এক চরম পরিণতির একটি নিরুদ্দেশের কাহিনী গল্পকথককে শোনাবেন তার প্রিয় বন্ধু এখানে সোমেশ। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। শীতের দিনে গল্প পটভূমি রচিত হয়েছে এক বাতলার দিনে, তাই বৃষ্টি আবার আরম্ভ হয়েছে। কাছের সার্সির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। সার্সি বলতে দরজা জানালার কাঁচের যে পাল্লা এবং তার ভিতর দিয়ে বাইরের যে রাস্তাঘাট বৃষ্টি হওয়ার জন্য সব ঝাপসা অর্থাৎ অস্পষ্ট এবং অবাস্তব যেন পরিবেশ ছিল। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়েছি, অতএব এই পৃথিবীর মধ্যে থেকেও তারা যেন এক আলাদা জগতের মধ্যে চলে গিয়েছিল। এরপর গল্পকথককে তার বন্ধু সোমেশ জানায়, পুরানো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে একটি প্রধান সংবাদপত্রে অর্থাৎ নামকরা বা বিখ্যাত সংবাদপত্রের পাতায় একটি বিজ্ঞাপন বের হয়েছিল দিনের পর দিন বা ধারাবাহিকভাবে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। এই লাইনটি তুলে প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। আমরা কীরকম প্রশ্ন হবে তার সম্পূর্ণ সাজেশান একেবারে এই আলোচনার শেষে জানিয়ে দেব। তো সেটা একটি ধারাবাহিক সম্পূর্ণ যেন যুক্ত করলে একটি ইতিহাস হয়ে দাঁড়ায় এই বিজ্ঞাপনগুলো। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা হয় ইত্যাদি গল্পকথককে তার বন্ধু সোমেশ জানায়। মনে হয় ছাপার লেখার সত্যি যেন কান পাতলে কান্নার আর্তনাদ শোনা যাবে বা করুণ চিৎকার শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। এই যে বিজ্ঞাপন বের হয়েছিল বা বিজ্ঞপ্তি বের হয়েছিল, এই বিজ্ঞাপনটি ছিল নিরুদ্দেশে। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, মা প্রথমে কাতর অনুরোধ জানায় বা অনুনয় করে ছেলে যেন ফিরে আসে। অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা, মায়ের স্নেহ ছেলের প্রতি। এই স্নেহ অস্পষ্ট আড়ষ্ট ভাষায় বিজ্ঞাপনের পাতায় প্রকাশ পেয়েছিল। সেই বিজ্ঞাপনের যে পাতায় প্রকাশ পেয়েছিল তাতে মায়ের ব্যাকুলতা সেই বিজ্ঞাপনের মধ্যে প্রকাশ পেয়েছিল। তাই বলা হলো ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতে দেখা যায়। মা দীর্ঘ অনুরোধ করেন বা ব্যাকুলতা প্রকাশ করেন, বারবার অনুরোধ করেন এবং বিজ্ঞাপন বের হয় সংবাদপত্রে বা খবরের কাগজে, কিন্তু ছেলে আর বাড়ি ফিরে না। এই জন্য মায়ের এই কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো মনে হয় এবং সেই পাতায় যেন মিলিয়ে যেতে থাকে
তারপর শোনা যায় পিতার গম্ভীর স্বর। মা যেন হাল ছেড়ে দেন যে ছেলে আর কবে ফিরে আসবে। এরপর পিতার গম্ভীর স্বর সেই খবরের কাগজের পাতায় যেন বিজ্ঞাপনে হয়ে প্রকাশ পায়, একটু যেন কম্পিত তবু ধীর শান্ত। শোভন ফিরে। এখানে গল্পকথককে তার বন্ধু সোমেশ যে নিরুদ্দিষ্ট ছেলেটির বেদনাদায়ক পরিণতির যে কাহিনী শোনাচ্ছে, তার যে নায়ক বা যে ছেলেটি নিরুদ্দিষ্ট হয়ে গিয়েছিল সে ছিল শোভন। তাই এখানেই তাই নামটি বলা হলো, শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই ইত্যাদি। শোভনের সম্পর্কে বিজ্ঞাপনে তার পিতা বা তার বাবা এখানে বলেন। বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না। ধীরে ধীরে বিজ্ঞাপন আরও প্রকাশ পেতে থাকলো। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। মা ছেলের অভাবে বা ছেলে না ফিরে আসায় চিন্তায় হতাশায় যেন একেবারে রুগ্না এবং শয্যাশায়ী হয়ে পড়েন। তাই এখানে ছেলেটির পিতা বা শোভনের পিতা শোভনকে জানায় যে তুমি আর এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। এইসব বিজ্ঞাপন দেখেও শোভন বাড়ি ফেরার ইচ্ছা বা তার হৃদয়ের যে মাতৃস্নেহ পিতৃস্নেহ বাড়ির প্রতি ভালোবাসা ইত্যাদির মধ্য দিয়ে তার হৃদয় যেন গলল না বা সে ফিরে আসার চেষ্টাও করল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নাই। পিতাও যেন এখানে হতাশাগ্রস্ত বা হতাশ হয়ে পড়েছেন ছেলে না বাড়ি ফিরে আসার জন্য। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না ইত্যাদি বলে ছেলেটির পিতা ছেলেটির বাড়ি ফিরে আসার জন্য গভীরভাবে এখানে অনুরোধ করেন বিজ্ঞাপনের পাতায়, অর্থাৎ খবরের বা সংবাদপত্রের পাতায়। নবম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আমরা নিরুদ্দেশ গল্পের যে বিস্তারিত আলোচনা করছিলাম তার প্রথম পর্ব আজ এই পর্যন্ত। গল্পের পরবর্তী আলোচনা পেতে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন লক্ষ্য করো। তোমাদের উদ্দেশ্যে জানাবো, তোমাদের বাংলা বিষয়ের আরও গল্প কবিতার নানান বিষয়ধর্মী আলোচনা, প্রশ্ন উত্তর, সাজেশান, নোটস পেতে এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লাস 9 বেঙ্গলি এই প্লে লিস্টে ক্লিক করলে তোমাদের বাংলা বিষয়ের যাবতীয় ভিডিওগুলো চলে আসবে। তোমরা পছন্দ মতো ক্লিক করে দেখে নিতে পারো। যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।